প্রিয় ফেসবুক এবং ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি এক নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো জুলাই বিপ্লব এবং বর্তমানের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। জুলাই বিপ্লব এবং বর্তমানের রাজনৈতিক অবস্থা। (2024) সালের জুলাই মাসে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের মর্মগাথা ছিল বৈষম্যবিহীন সমাজ গড়া, দেশ গড়া এবং জাতি গড়া। সমাজ থেকে ঘুষ, দুর্নীতি দূর করা এবং সমাজকে বিভিন্ন ধরনের বৈষম্য থেকে মুক্ত করা। বাংলাদেশের শাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা। বাংলাদেশের সংবিধানকে সংস্কার করে যুগোপযোগী এবং জনবান্ধব সংবিধান গড়ে তোলা এবং জুলাই সনদ প্রকাশ করা এবং জুলাই সনদ বাস্তবায়ন করা। 1 বছর শেষ, 1 বছরের বেশি সময় হয়েছে, কারণ এইটা অক্টোবরের আজকে 1 তারিখ। অক্টোবর 2025 সালের আজকে 1 তারিখ। যে আদর্শকে লালন করে, যে স্বপ্নকে বুকে ধরে 2000 তাজা প্রাণ রক্ত দিল, প্রায় 50,000 মানুষ তাদের নাক কান চোখ হাত পা বিসর্জন দিল। সেই জুলাই বিপ্লবের স্বপ্ন আজ ভুলুণ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি নামক একটি রাজনৈতিক দল বাংলাদেশের একসময় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। সেই দল, সেটাও নাকি 31 দফা সংস্কারের রূপরেখা প্রদান করেছে। দলটির জুলাই বিপ্লব শেষ হতে না হতেই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছিল। জুলাই বিপ্লবের মর্মগাথা উপলব্ধি না করে বিদেশে থেকে মনে করেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বিএনপি জনপ্রিয়তার শীর্ষে উঠেছে, খাইলা মাঠে গোল দিব। কিন্তু খাইলা মাঠে গোল দিতে গিয়েও গোল দিতে পারেনি বিএনপি। তার জনপ্রিয়তা কমতে কমতে তলানিতে এসে পৌঁছেছে। একদিকে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছিল যে বিএনপি তার রিপ্লেসমেন্ট হচ্ছে। কিন্তু দলটির বিচক্ষণতার অভাব, দূরদর্শিতার অভাব, প্রজ্ঞাজ্ঞানের অভাব এবং তাদের নেতৃত্বের অভাব দলটিকে ডুবিয়েছে। যেখানে
জুলাই বিপ্লব বাস্তবায়নের জন্য, জুলাই বিপ্লবকে যথার্থ করার জন্য, জুলাই বিপ্লবকে যথাযথ মূল্যায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল। সংবিধান, দেশের শাসনতন্ত্র, পুলিশ বাহিনী, বিচার বিভাগ, সংবিধান এগুলি সংস্কার করা জরুরি ছিল। এগুলির দাবি উত্থাপন করাও জরুরি ছিল, যেহেতু বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। কিন্তু তার প্রজ্ঞা, মেধা, বিচক্ষণতার অভাবে দলটিকে জনপ্রিয়তার শীর্ষ থেকে একবার সর্বনিম্নে নামিয়ে দিয়েছে। বাস্তব অবস্থা কি সেটা সরাসরি জনগণের কাছে আসলেই বুঝতে পারবেন। এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছে জুলাই বিপ্লবকে কেন্দ্র করে। কিন্তু দলটি নতুন হওয়ায় এবং দলের নাম সম্পর্কে বাংলাদেশের 98% লোক এখনও দলের নামই জানে না। রুট লেভেলে, মাঠ পর্যায়ে তাদের কোনো পরিচিতিও নাই, তাদের কোনো বিকাশও নাই, শুধু ইন্টারনেট ইন্টারনেট আর ইন্টারনেট। যারা খেটে খাওয়া মানুষ তারা এনসিপির নামই জানে না। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম আর দুই একজনের, নাহিদ ইসলাম, এই 2-3 জনের নাম জানে। তাছাড়া কোনো নেতার নাম পরিচয় কিছুই তারা জানে না, এই পার্টির নামও জানে না। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে বাস্তবতা। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই এনসিপি মানে কি এবং এনসিপির নেতা কে তাদের নামই জানে না। এখন বাংলাদেশ জামাত ইসলামী সে দলটিও এখন জনপ্রিয়তায় ধস নেমেছে। তাদের কোনো কার্যক্রম চোখে পড়ার মতো নয়। তাহলে পরিস্থিতি কি হচ্ছে? বিএনপির জনপ্রিয়তার শীর্ষ থেকে তলানিতে, জামাতে ইসলামের ভূমিকাও এখন চোখে পড়ছে না। শুধু ওই সভা, সেমিনার 2-1টা, এগুলি ছাড়া কোনো কিছু চোখে পড়ছে না। এনসিপির নাম বাংলাদেশের গ্রামাঞ্চলের 98% লোক জানে না। তাদের নেতা সম্পর্কেও তারা কিছুই জানে না, 2-3 জন বাদ দেয়। নাহিদ, সারজিস, এই 2-1 জন বাদ দেয়। হাসনাত আবদুল্লাহ, এদের নাম বাদ দেয়। আর কোনো নেতার, সমন্বয়কের নামও বাংলাদেশের জনগণ জানে না। তাদের পার্টির কি উদ্দেশ্য, কি লক্ষ্য তাও জানে না। তাইলে বাদ রইল ইসলামী 2-1টা দল আর জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিবে, এটাই বাস্তব সত্য। জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দিবে, এটাও বাস্তব সত্য। রাজনৈতিক অঙ্গনে ঘটতে পারে না এমন কোনো ঘটনা নাই। যে কোনো অঘটন যে কোনো রাজনৈতিক দলের দ্বারা ঘটা স্বাভাবিক ঘটনা মাত্র।
রাজনৈতিক দলের বিশ্বাসঘাতকতা, দেশের স্বার্থ বাদ দিয়ে নিজের স্বার্থ নিয়ে চিন্তা করা, নিজের স্বার্থের জন্য দেশের সব মানুষ মরে যাক, তাতেও রাজনৈতিক নেতৃবৃন্দের কোনো চিন্তা নাই। রাজনৈতিক দলগুলোর জন্য দেশ গোল্লায় যাক, দেশের নিরাপত্তা বিঘ্নিত হোক, দেশের মানুষ না খেয়ে মারা যাক, দেশ সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানিতে ভরে যাক, তাতে রাজনৈতিক দলগুলোর কিছুই আসে যায় না। কারণ দেশপ্রেম নামক শব্দ রাজনীতিবিদদের অভিধানে নাই। রাজনীতি মানেই বেইমানি, বিশ্বাসঘাতকতা এবং মির্জাফরগিরি। রাজনীতি দেশ বলে শেষ বলে কোনো কথা নাই। যে কোনো মুহূর্তে যে কোনো রাজনীতিবিদ যে কোনো রূপ ধারণ করতে পারেন রাজনীতির স্বার্থে, দলের স্বার্থে এবং নিজের স্বার্থে। আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাদের মধ্যে দেশপ্রেম, তাদের মধ্যে সংস্কার, তাদের মধ্যে জুলাই চেতনা অনুপস্থিত। তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। একটা পাগলও রাজনীতিবিদ হতে হবে না। দেশে সাধারণ একটা নাগরিকও বুঝতে পারে যে সংস্কার, আইন বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, পুলিশের সংস্কার, রাষ্ট্র কাঠামোর সংস্কার, আমলাদের মধ্যে সংস্কার, সর্বদিক থেকে রাষ্ট্রের সংস্কার, এটা বিএনপি নামক দলটি কখনোই প্রত্যাশা করে না। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো কোনো মতে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন হওয়া, এবং তারা এই ম্যানিফেস্টোকে এবং লক্ষ্যকে উদ্দেশ্য করেই অগ্রসর হচ্ছে। কিন্তু জনগণ নামক একটি শক্তি, তারা যে কোনো মুহূর্তে যে কোনো দলকে যে বিতাড়িত করতে পারে, যে কোনো দলকে তাদের জনপ্রিয়তার শীর্ষ থেকে তলানিতে নামিয়ে দিতে পারে, সেটা কখনোই চিন্তা করেনি। এখন আওয়ামী লীগ নাই, তাহলে দেশে সন্ত্রাস, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, তদবির বাণিজ্য, হাটবাজার দখল, ঠিকাদারি দখল, চাঁদাবাজি, মাস্তানি, সন্ত্রাসী কে করছে? এখন তো দেশে আওয়ামী লীগ নাই, তাহলে দেশে কি সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়ে গেছে? এগুলি কোন লোক করছে? কোন রাজনৈতিক দলের ব্যানারে করছে? কোন রাজনৈতিক দলের ব্যানারে এই সব হচ্ছে? জনগণ গভীরভাবে এগুলি প্রত্যক্ষণ করছে এবং তার কারণে বিএনপির জনপ্রিয়তা বর্তমানে শূন্যের কোটায়। বিদেশ থেকে নেতৃত্ব দিলেই চলবে না, দেশের নেতৃবৃন্দের উপর কন্ট্রোল থাকতে হবে। এখন বাংলাদেশের কেউ আওয়ামী লীগ করে না, এখন সবাই বিএনপি করে। আওয়ামী লীগ কেউ কোনো দিন করছে এইরকম ইতিহাসও নাই। যারা 1 বছর আগেও আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল, তারা সবাই এখন বিএনপির
খাঁটি দেশপ্রেমিক লোক, বিএনপির খাঁটি দেশপ্রেমিক লোক। সকল আওয়ামী লীগ বিএনপির সাথে মিশে একাকার হয়ে গেছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেশ ছাড়া হয়েছেন, তিনিও দেশে নাই। আওয়ামী লীগের কোনো মন্ত্রীও নাই, এমপিও নাই। তাহলে চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতিগুলো কে করছে? চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ঠিকাদারি, মাস্তানি, সন্ত্রাসী, মানুষের সম্পদ লুট কে করছে? এই বিএনপি নামক সংগঠনের নেতা এবং কর্মীরা করছে। এই এক বছরে 16 বছরের ধাইসা দিছে। এক বছরে 16 বছরকে অতিক্রম করেছে। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন, জাতীয় পার্টির পুনর্বাসন আসন্ন। আমি বাংলাদেশের মানুষকে সতর্ক করে দিলাম, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের এই বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করা সময়ের ব্যাপার মাত্র। আমি গ্যারান্টি দিয়ে বললাম, কথাটা মনে রাখবেন। বাংলাদেশের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের পুনর্বাসন সময়ের ব্যাপার মাত্র। রাজনৈতিক দলগুলোর গভীর প্রজ্ঞার অভাব, নেতৃবৃন্দের নিজেদের স্বার্থ নিয়ে টানাটানি, তদবির বাণিজ্য, ঘুষ এবং দুর্নীতি, এগুলির মাধ্যমে জুলাই বিপ্লবকে নস্যাৎ করেছেন। জুলাই বিপ্লবের যে মহিমান্বিত তাৎপর্য, সেটি ধূলিতে নস্যাৎ হয়েছে। বিচার বিভাগ, পুলিশ বিভাগ, প্রশাসন সব ক্ষেত্রে আবার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমলা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপির উপজেলা লেভেলের বড় নেতা, 500 টাকার জন্য সরকারি অফিসারদের কাছে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তদবির করে থাকেন এবং বসে থাকেন। নাম বললাম না। আমার অফিসাররা দুঃখ করে বলেন, মাত্র 500 টাকা ঘুষ খেয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন আমার অফিসারদের কাছে ঘুরতে থাকেন। এই উপজেলা লেভেলের রাজনৈতিক নেতারা। এদের কারণে সরকারি অফিসার যারা, তারা এখন কোনো কাজ করতে পারছে না। এদের তদবিরের জন্য যে যেমন পারে তেমন তদবির বাণিজ্য শুরু করছে। জামাত ইসলাম সে কখনো অন্য তাদের বিরুদ্ধে অপবাদ থাকতে পারে, কিন্তু তারা কখনো ঘুষ, দুর্নীতি, বাণিজ্যের সাথে যুক্ত নয়, চাঁদাবাজি, মাস্তানির সাথে যুক্ত নয়। জামাত ইসলামের অন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খারাপ থাকতে পারে, কিন্তু জামাত ইসলামের কোনো সদস্য নামে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজির কোনো রেকর্ড নাই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারা এই সমস্ত বাণিজ্যের সাথে কখনো যুক্তও না। তাদের বিরুদ্ধে একটাই অভিযোগ যে তারা
একাত্তর সালে নাকি কারণ আমি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণ করিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিওনি। কাজেই নাকি বললাম যে তারা নাকি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পক্ষ অবলম্বন করেছেন এবং মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছেন। আমি দেখিও নাই, আমি সে সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতাও নাই। এই জন্য নাকি বললাম যে তারা নাকি 1971 সালের মুক্তিযুদ্ধে এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করেছেন এবং স্বাধীনতার বিপক্ষে ছিলেন। আমি যেহেতু নিজে তখন জন্মগ্রহণ করিনি, কাজেই সে সম্পর্কে আমি নাকি বলা ছাড়া আমার কোনো গতি নাই। কিন্তু আমি বিএনপি জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার এবং আওয়ামী লীগের সরকার আমি পুরোটাই নিজের চোখে দেখেছি। এই টাঙ্গাইল 5 মানে টাঙ্গাইল সদর আসনের একজন নাগরিক আমি। এখানে আমার জন্মের পরে যখন রাজনৈতিক জ্ঞান হয়েছে এবং বুঝতে শিখেছি, তখন থেকেই দেখি এখানে যত উন্নয়ন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সময় হয়েছে। আওয়ামী লীগের সময় তৎকালীন এমপি ছিলেন জনাব আব্দুল মান্নান। তার দ্বারা যত উন্নয়ন, যেমন টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সহ যত উন্নয়ন হয়েছে তার দ্বারা, এবং পরে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির এমপি মাহমুদুল হাসান তার দ্বারা, তাকে জোর করে বা যে কোনো বাধ্য পরিস্থিতির শিকার হয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। কিন্তু বিএনপিতে এমপি থাকাকালীন তিনি কিছুই করতে পারেননি। এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন তখন এই জনাব মাহমুদুল হাসান তিনি জাতীয় পার্টির এমপি, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী এবং আরও অনেক বড় বড় পদে ছিলেন। প্রেসিডেন্ট এরশাদ তাকে বলেছিলেন যে আমার পদটা বাদ দে, আর সব আপনাকে দিয়েছি, আর সব সুযোগ সুবিধাও আপনাকে দিয়েছি। টাঙ্গাইলের যত স্কুল কলেজ মাদ্রাসা, যত উন্নয়নমূলক কাজ, পলিটেকনিক কলেজ, সব এই মাহমুদুল হাসান এবং জনাব আব্দুল মান্নান মানে আওয়ামী লীগের এমপি এবং জাতীয় পার্টির এমপি, এই দুইজনের দ্বারা হয়েছে। আমার এই টাঙ্গাইল 5 আসনে বিএনপির কোনো ভূমিকা নাই, বিএনপির কোনো অবদানও নাই, বিএনপির কোনো ভূমিকাও নাই। আর যতবার এমপি হয়েছে শুধু মাহমুদুল হাসান বাদ দিয়ে এই টাঙ্গাইল 5-এ মানে টাঙ্গাইল সদর আসনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। জনাব মেজর জেনারেল মাহমুদুল হাসান যখন জাতীয় পার্টির এমপি ছিলেন তিনি অসংখ্য ভালো কাজ করেছেন। অসংখ্য কলেজ, পলিটেকনিক কলেজ, রাস্তাঘাট, এমন কোনো জায়গা নাই যে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু যখন তিনি বিএনপির এমপি হিসাবে নির্বাচিত হয়েছেন তার দ্বারা গোলালু তিনি কোনো কাজই করতে পারেন নাই। টাঙ্গাইল 5-এ কোনো কাজই করতে পারেননি, বিরোধী দলে থাকলেও না, সরকারি দলে থাকলেও না। তিনি যতগুলো উন্নয়নমূলক কাজ করেছেন জাতীয় পার্টির এমপি হিসাবে যতক্ষণ ছিলেন ততক্ষণ। আমার এই কথা চ্যালেঞ্জ করার মতো কোনো ব্যক্তি থাকলে চ্যালেঞ্জ করতে পারেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং
তারপর যত এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ তার দ্বারা হয়েছে, এবং জনাব মেজর জেনারেল মাহমুদুল হাসান জাতীয় পার্টির এমপি থাকাকালীন হয়েছে। বিএনপি নামক অঙ্গ সংগঠনটির ক্ষমতায় থাকাকালে বা ক্ষমতা থেকে যাওয়ার পরবর্তীতে তাদের এমপির দ্বারা কোনো কাজই টাঙ্গাইল সদর উপজেলায় আর টাঙ্গাইল সদর 5 আসনে হয়নি। টাঙ্গাইলের আপামর জনসাধারণ আমার এই মতের সাথে একমত। দলমত নির্বিশেষে তারা ভালো মানুষ মাহমুদুল হাসানকে ভোট দিয়েছেন। তারা তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছেন, বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন। তাহলে কি দলের কোনো ভূমিকা থাকলো? তার ব্যক্তিগত ইমেজে, ব্যক্তিগত সুনাম, কেরিয়ারে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি মেজর জেনারেল ছিলেন, টাঙ্গাইল 5-এর এমপি ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রও ছিলেন, তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল ছিলেন, তিনি অনেক বড় বড় পদে আসীন ছিলেন। তার কথা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান এমপি বাংলাদেশ আওয়ামী লীগ, তার কথা বাংলাদেশের এই জনগণ, টাঙ্গাইলের এই জনগণ, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা, তিনি কাকমারি মৌলানা মোহাম্মদ আলী কলেজের প্রতিষ্ঠাতা, তার কথা টাঙ্গাইলের মানুষ দলমত নয়, নির্বিশেষে চিরদিন মনে রাখবে, চিরদিন। তাদের কোনো পার্টি লাগে না, তারা নিজেরাই এক একটা পার্টি, নিজেরাই এক একটা মাইল ফলক। বাংলাদেশের জনগণ, টাঙ্গাইলের জনগণ তাদেরকে সারা জীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এমন কোনো স্কুল নাই, এমন কোনো কলেজ নাই যেখানে মাহমুদুল হাসান এবং জনাব আব্দুল মান্নানের স্পর্শ পড়ে নাই। তাদেরকে কোনো দলীয় ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন জনাব আব্দুল মান্নান। এদের কথা মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বিএনপির থেকে নির্বাচিত আরেকজন মন্ত্রীর নাম বলছি, জনাব আব্দুর রহমান। তখন আমি ছোট, তিনি দুর্নীতির দায়ে ধর্মমন্ত্রী হয়েছিলেন। দুর্নীতির দায়ে তার ধর্মমন্ত্রী পর্যন্ত চলে গিয়েছিল। তিনি বিএনপি থেকে নির্বাচিত ছিলেন। 5 বার 6 বার বিএনপি ক্ষমতায় থাকাকালে 5 বার 6 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কারিগর বিএনপি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং নামক শব্দ এটা বিএনপির আগে ছিল না। বিএনপি এই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর কারিগর, মাস্টার মেকার। হাওয়া ভবন নামক একটি ভবনের প্রতিষ্ঠাতা। 10 ট্রাক অস্ত্র মামলার আসামি, উদিচি গ্রেনেড হামলা মামলার আসামি, বড় বড় মামলার আসামি। উদিচি গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা, এগুলির আসামি বর্তমানে খালাস হয়েছে আদালতের মাধ্যমে। আদালতের বিরুদ্ধে কথা বলার সাহস আমার, শক্তি আমার নাই, কাজে এই সম্পর্কে মন্তব্য করলাম না। কিন্তু এগুলির আসামি ছিলেন, সেগুলোর থেকে মাননীয় আদালত থেকে
বর্তমানে বিএনপির নেতৃবৃন্দ খালাস পেয়েছেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। একজন ফাঁসির আসামি এটিএম আজহারুল ইসলাম, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনিও ফাঁসির আসামি ছিলেন, তিনিও খালাস পেয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে দেশপ্রেম এবং স্বদেশপ্রেম বাংলাদেশের জনগণ দেখতে চায়। নিজের স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য, দলীয় স্বার্থের জন্য দেশের স্বার্থ বিসর্জন দেওয়া, এটা বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। যে আন্দোলনের জন্য 2000 ছাত্র বুকের তাজা রক্ত দিল, যেই আন্দোলনের জন্য 50,000 মানুষ আহত হলো, তাদের নাক কান হাত পা হারালো, সেই জুলাই বিপ্লবকে ভুল লুণ্ঠিত করে বিএনপি নামক বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক দল নির্বাচন আরম্ভ করছে। হ্যাঁ, বাংলাদেশের জনগণকে এতই বোকা মনে করেন? এই 2000 ছাত্র জনতা, 50,000 মানুষ যারা তাদের জীবনে কাজ করে খাওয়ার মতো কর্মক্ষমতা হারিয়েছে, সেই জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে ক্ষমতা গেলে পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। যেখানে এনসিপিকে সর্বপ্রকার, জামাতকে সর্বপ্রকার, সাধারণ ইসলামী দলগুলোকে সহায়তা করে দেশের উন্নয়ন করা দরকার, দেশকে সহায়তা করা দরকার। দেশ থেকে সমস্ত প্রকার কুসংস্কার, অপসংস্কার, ঘুষ দুর্নীতি দূর করার বিরুদ্ধে আন্দোলন করা দরকার। সেখানে নির্বাচন করে বারবার খালি নির্বাচন করছেন। নির্বাচনে উঠলেও, জয়লাভ করলেও টিকে থাকতে পারবেন না। সংস্কার না করলে টিকে থাকতে পারবেন না। জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষিপ্ত করবে। আর মির্জাফর নামক যে শব্দ আছে সেই স্থানে বসাবে। মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে যেই রকম মস্ত অচ্যুত করেছিল, বাংলা, বিহার, উড়িষ্যাকে 200 বছর ইংরেজদের গোলামির জিঞ্জিরে বেঁধেছিল, সেই রকমভাবে আপনাদেরকে মির্জাফর টাইটেল দিবে এবং আবার 200 বছর পিছিয়ে যাবেন। আপনাদের ভুলের কারণে, আপনাদের স্বার্থের কারণে, আপনাদের নির্বুদ্ধিতার কারণে, আপনাদের অযোগ্যতার কারণে বাংলাদেশ আবার জুলাই বিপ্লবের পূর্বে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। শীঘ্রই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি পুনর্গঠিত হতে যাচ্ছে। কাজেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনার বিষয় আছে। বিএনপি এবং জাতীয় পার্টি পুনরায় ক্ষমতা গেলে জুলাই বিপ্লব যারা করেছেন তাদের অবস্থা কি হবে, আপনাদের অবস্থা কি হবে, একটু ভেবে দেখেন। কাজে বিনীতভাবে অনুরোধ করব যাতে জুলাই বিপ্লব বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে, জুলাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হয়। 2000 ছাত্র জনতা এবং 50,000 মানুষের অঙ্গহানি, প্রতিবন্ধী এবং 2000 ছাত্র জনতার আত্মাহুতির যাতে বৃথা না যায়, তাদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল
বিএনপিকে অনুরোধ করব যদি তাদের ভুল ডিসিশনের কারণে তাদের রাজনৈতিক অপরিকতার কারণে নিজেদের স্বার্থ নিয়ে দ্বন্দ্বের কারণে রাজনৈতিক সিংহাসন লাভ করার মানুষে যদি বাংলাদেশের জুলাই বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয়, তাহলে এর দায়-দায়িত্ব বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে বিএনপিকেই আজীবন বহন করতে হবে। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, আমার কথাটিগুলি গভীর মনোযোগ সহকারে শুনবেন। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমি কথাগুলো বলছি। নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জাতীয় পার্টি, নো জামায়াত, নো ইসলামী অন্যান্য পার্টি। I love the people of Bangladesh. I love my motherland. I love my homeland. I love my motherland. I love my homeland. No Awami League, no BNP, no Jatiyo Party, no Jamaat, no Islamic Party. I love the people. I love all the people of Bangladesh. I love my country. I love my motherland. I love my homeland. প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।